নমস্কার। আজ আপনাদেরকে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, বাগদিপাড়ায় একটি রাত। গ্রাম যেখানে গ্রামবাসীর প্রয়োজন মিটাইয়া চষা মাঠ আর আগাছাপূর্ণ পোড়ো জমির রূপ ধারণ করিয়াছে, সেইখানে বাগদিপাড়া। মাথা গুঁজিবার কয়েকটা ঠাঁই শুধু আছে বাগদিপাড়ায়, আর কিছুই নাই। পথঘাট, দিঘি, পুকুর, বাগবাগিচা, দোকানপাট এসব গ্রামে মিলিতে পারে, বাগদিপাড়ায় মিলিবে না। আশ্বিনের সন্ধ্যা নামিতেছিল, ভাদ্রান্তে সদ্য সমাগত আশ্বিন। ভাদ্রের মাঝামাঝি এবার যে বন্যা আসিয়াছিল, এখনো বাগদিপাড়ায় তার চিহ্ন মেলে। নবীন বাগদির বাড়ির সামনে কাঁটা বাবলার গাছটাতে অনেকগুলি শুকনো কচুরিপানা আটকাইয়া আছে। দূরে গ্রামের মধ্যে সন্ধ্যা সমাগমে ঘরে ঘরে গৃহলক্ষ্মীরা যে শাঁখ বাজাইলেন, বাগদিপাড়ায় ক্ষীণভাবে তা শোনা গেল। অনেক আলো জ্বলিল গ্রামে, আকাশে অনেক তারা উঠিল। বাগদিপাড়ায় দুই একটি কুটিরে জ্বলিল ডিবরি, বাকিগুলি বিনা প্রতিবাদে অন্ধকারকে বরণ করিল। নবীন ডাকিয়া বলিল, গিরির মা, ডিবরি জ্বালো গো, সাঁঝ যে পেরোয় আই। গিরির মা বলিল, ঘরে তেল নাই, ডিবরি জলে কিসে শুধুই? তেল নাই, কিছু তবে বলিবারও নাই। নবীন গলা খাঁকরি দিয়া কাশিল। দাওয়ার একপাশে কয়েকটা কাঁচা বাঁশের বাখারি বেড়ায় হেলান দিয়া রাখা হইয়াছে। ঘরের মধ্যে একটা সমাপ্ত প্রায় মাছ ধরিবার খোল হইয়াছে। কাল ওটা শেষ করিয়া যদি একটা ঝুড়ি আর গোটা তিনিক ধুনু চিনিতে পারে, আর পরশু হাটে ওগুলি বেচিয়া ফেলা যায়, পরশুই আবার ডিবরি জ্বলিবে। আলসেমি করিয়া কদিন কাজে হাত দেয়নি, গতবারের হাটটা বৃথাই গিয়াছে। নবীনের একটু আফসোস হইতে লাগিল। কাল সারা দিন খাটিবে, আর কুঁড়েমি নয়। গিরির মা দাওয়াই আসিয়া বসিল। মা সে একা গিরির নয়, কাকের ছেলেটা দুধ খাইতেছে। গর্ভে একটা ছেলে আছে। বড় ছেলে মেয়েও 4টি। বড় ছেলেটার বয়স 12 মাঠে গরু চড়াইতে গিয়াছিল, এখনো ফিরিয়া আসে নাই। হয়তো গরু হারাইয়াছে, খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইতেছে ছেলেটা। নয়তো লক্ষ্মী ছাড়া মুকুন্দ তেলির বাড়ি মনসা ভাসানের গান সাধিতে গিয়াছে। গিরির মা বলিল, হাবা ঘরকে এলো না গিরির বাপ? নবীন বলিল, না এলো গিরির মা, না এলো। ঘা কতক লাগাবো আজ জোরে। মেরুনি, গান সারতে বা গেছে। হাবাকে লিবে গো বড় যাত্রা দলে? স্ত্রীর উৎসুক প্রশ্নের জবাবে নবীন শ্লেষ করিয়া বলিল, লিবে না, আদর করে লিবে, 10 টাকা মাইনে দিবে। তারপর গলা নামাইয়া বলিল, আজ আসবে গিরির মা। কে গো? পুলিশ, বিন্দার বেটাকে পাকড়াবে আজ। ছোঁড়ার নটর বটর আজ না ঘুচে তো আমার নাম লবিন লয় গিরির মা। গিরির মা বলিল, লোকে জানলে কিন্তু তোমাকে একচোট লিবে বাবু। নবীন তাচ্ছিল্য ভরে বলিল, কে জানছে? মুখে যাই বলুক, মনে নবীনের ভয় ছিল। বাগদিপাড়ায় বিন্দা ও তার ছেলে করম বাগদি সবচেয়ে দুর্ধর্ষ। বাপ বেটা পালা করিয়া জেল খাটে। সেদিন হইতে ছেলেটার উপর রাগে নবীন আগুন হইয়া আছে। আজ পুলিশ আসিয়া ছেলেকে ধরিয়া লইয়া গেলে বাপটা থাকিবে। টের তাহার পাইবার কথা নয় যে নবীন পুলিশে খবর দিয়াছিল, কিন্তু যদি একবার টের পায় তবে আর রক্ষা থাকিবে না। হয়তো 10টা টাকা পাইবে নবীন, হয়তো গাঁয়ের চৌকিদারকে সেই টাকা হইতে ভাগও দিতে হইবে। এত বড় বিপজ্জনক কাজ করিয়াও শেষ পর্যন্ত কতটুকু লাভ তার থাকিবে কে জানে। তবে গিরিকে করম ছোঁড়া আর জ্বালাতন করিতে পারিবে না। এবার সে জেল হইতে ফিরিলে পিপুলডাঙ্গার ভৈরবের হাতে
গিরিকে সে সঁপিয়া দিবেই। নবীন এইসব চিন্তা করিতেছিল। হাবাকে সঙ্গে করিয়া স্বয়ং করম এবং বাগদিপাড়ায় আরও দুজন বয়স্ক লোক তার অঙ্গনে আসিয়া দাঁড়াইল। হাবা গোঙাইয়া গোঙাইয়া কাঁদিতেছিল। গিরির মা হাউ হাউ করিয়া উঠিল। হাতে করিয়া একজন আলো লইয়া আসিয়াছিল। সেই আলোতে দেখা গেল হাবার ছেঁচা নাক ও কাটা ঠোঁট দিয়া দরদর করিয়া রক্ত পড়িতেছে। ধুলায় কাদায় বিবর্ণ শরীরে কয়েকটা কালশিরাও পড়িয়াছে। কি হইয়াছে? কে এমন করিয়া মারিয়াছে হাবাকে? করম বলিল, সরকার বাড়ির মেজ কর্তা মেরেছে খুড়ো, শুধু ওকে। হাবা কাঁদিতে কাঁদিতে সায় দিল। ইতিমধ্যে গিরি এক ঘটি জল আনিয়া ভাইয়ের রক্ত ধুইতে আরম্ভ করিয়া দিয়েছিল। বলিল, নাকটা একদম গেছে বাবা। নবীন জিজ্ঞাসা করিল, মেজকর্তা মারল কেন? করম বলিল, হাবা রোজ করে কি জানো খুড়ো? গরু চড়াতে গিয়ে দুধ চুরি করে খায়। টের পেয়ে আজ মেজকর্তা আঘাত লিয়েছে। জটে বাগদি বলিল, বড় চোর বটে বাবু বেটা তোর। পেটে পেটে বজ্জাতি। মাঠে গেছিস গরু চড়াতে, তাই চড়া বটে। দুধ লুয়ে এলিস কি বলে? গিরির মা বলিল, চোর চোর করিস নে রাখুর বাপ, গাল দিব। তোর রাখু বড় সাধু না? তোর ব্যাটার মতো পাকা চোরটি লয় গিরির মা। সুতরাং গিরির মা গাল দিতে আরম্ভ করিল। খানিকক্ষণ তাদের মধ্যে কদর্য অশ্লীল কথার আদান প্রদান হইবার পর জটেকে টানিয়া লইয়া তাহার সঙ্গী চলিয়া গেল। রক্ত ধুইয়া গিরি এতক্ষণে হাবারে একটু শান্ত করিয়াছে। ঘরের ভিতর হইতে ময়লা ছিঁড়া একটা ন্যাকড়া আনিয়া সে হাবার গা মুছাইয়া দিল। আলো জটের বাপ সঙ্গে লইয়া চলিয়া গিয়াছিল। নবীনের অঙ্গনে এখন রাত্রির অন্ধকার। পাশ দিয়া যাইবার সময় হাত বাড়াইয়া করম যে ফাজলামি করিল গিরির সঙ্গে, সেটা কারো চোখে পড়িল না। গিরি যে অস্ফুট শব্দ করিয়া উঠিল, সেটা কানে যাওয়ায় গিরির মা শুধু বলিল, কি ইলো গিরি? গিরি বলিল, কিছু লয়। নবীন চুপ করিয়া থাকে। করমের উপস্থিতিতে সে বড় অস্বস্তি বোধ করিতেছে। এখন যদি হঠাৎ আসিয়া পড়ে পুলিশ, এখানে তার বাড়িতে করমকে পাকড়াও করিলে ব্যাপারটা ভালো দেখাইবে না। যা জোয়ান ছোঁড়া, দুঘা যদি মারিয়াই বসে মরিয়া হইয়া। কেন যে করম তার সঙ্গে এত ঘনিষ্ঠতা করে, আসিয়া বসিলে আর উঠিবার নাম নাই। দাওয়ায় বসিয়া হাবার দুধ চুরি ও মার খাওয়ার বিস্তারিত ইতিহাসটা করম বলিয়া যায়। অনেকদিন হইতেই হাবা নাকি এক সঙ্গীর সঙ্গে মাঠে গরু চড়াইবার সময় মাটির একটা হাঁড়িতে দুধ দুইয়া লইত। মাঠে চড়িয়া আসিয়া গরু দুধ দেয় না কেন, অনেকদিন এ সমস্যার কেহ সমাধান করিতে পারে নাই। এবার মেজকর্তা স্বয়ং ধরিয়া ফেলিয়াছেন। গাঁয়ের ভিতর দিয়া আসিতেছিল করম। দেখে কি মেজকর্তার বাহির বাড়ির দাওয়ায় খুঁটির সঙ্গে হাবাকে বাঁধিয়া রাখা হইয়াছে। হাবা গগন ফাটাইয়া চেঁচাইতেছে। অনেক হাতে পায়ে ধরিয়া করম তাহাকে ছাড়াইয়া আনিয়াছে। নবীন নীরবে শুনিয়া যায়, কথাটি বলে না। কে জানে কখন পুলিশ আসিবে, প্রথম রাত্রে না শেষ রাত্রে। করমের কথা শুনিতে শুনিতে সেই কথাই ভাবে নবীন। যাই খুড়া বলিয়া করম উঠিয়া দাঁড়ায়। নবীন বলে, হ। অঙ্গন পার হইয়া করম অন্ধকারে মিশিয়া যায়। এবার নবীন হাবাকে লইয়া পড়িল। খুঁটাইয়া খুঁটাইয়া সব কথা জানিয়া লইয়া বলিল, দেখলি গিরির মা, এতকাল হারামজাদা দুয়ে দুয়ে দুধ খেয়েছে মাঠে, এক ঘটি বলেনি? এক ঘটি দুধ তো একদিন তুই আনতে পারতি বাপ ভাইয়ের জন্য। নিজে একলাটি সব খেয়েছে, হবে না? মার খেয়ে মরবে না বজ্জাত? ছেলের স্বার্থপরতার চিন্তায় বড় যেন কষ্ট হয় নবীনের। সজোরে গা চুলকাইয়া সে নিঃশ্বাস ফেলিয়া বলে, জানিস গিরির মা, আগে খেয়াল করলে নিজে গিয়ে ভালো করে ধুয়ে আনতাম। কোন শালা ধরতো একবার দেখতাম তো।
রোজ একটা গরুকে দুইবার দরকার কি শুনি? বেশিবার দোয়া কেন? 5টা 7টা গরু থেকে একটু একটু দুয়ে নিলে দুধকে দুধ হতো, ধরাও পড়তে হতো না। সে বুদ্ধি কি ঘটে আছে? আঙুল দিয়া জোরে হাবার পেটে খোঁচা দিয়া বলে, বলিসনি কেন রে আমাকে? আই হাবা মৃদু মৃদু ফোঁপাইতেছিল, জোরে কাঁদিয়া ওঠে। গিরির মা বলে, মেরনি বাবু, আর অতটুকু বাচ্চার ঘটে আর কত বুদ্ধি হবে? ওকে আর গরু চড়াতে দিবে গিরির বাপ? নবীন বলিল, দিবে না, খাতির করে ডেকে নিয়ে দিবে। গিরি কই গো? তাই তো, গিরি কোথায় গেল? বার কয়েক নাম ধরিয়া ডাকিয়া নবীন লাফাইয়া উঠিল, ছুটিয়া গেল বাহিরে। আম গাছের ছায়ায় মিশিয়া গিরি দাঁড়াইয়া আছে। হনহন করিয়া পাড়ার দিকে আগাইয়া চলিয়াছে লম্বা চওড়া প্রকাণ্ড একটা মানুষ। করম ভিন্ন বাগদিপাড়ায় এত বড় শরীর আর কাহারও নাই। আম গাছের তলে গাঢ় অন্ধকারে দাঁড়াইয়া করমকে এতক্ষণ কি বলিতেছিল গিরি? শক্ত করিয়া গিরির একটা হাত নবীন চাপিয়া ধরিল, চাপা গলায় বলিল, খুন করে ফেলবো গিরি, তোকে পুঁতে ফেলবো। কি বলছিলি উয়াকে? গিরি কথা কয় না। জোরে একটা গুঁতা দিয়া নবীন আবার জিজ্ঞাসা করিল, বল হারামজাদি, কি বলছিলি উয়াকে? আধারে দাঁড়িয়ে উয়ার সঙ্গে তোর এত কি কথা? গিরি মৃদুস্বরে বলিল, লোচনে শ্বশুর এলো, তাই শুধোচ্ছিলাম, ভোস্ট হবে না কি আজ? নবীন আগুন হইয়া বলিল, হলো না হলো তোর কি? এখানে দাঁড়িয়ে করমকে ও কথা শুধবি কেন? গিরিকে সে ঘরের মধ্যে টানিয়া লইয়া গেল। শুধু রাগ হয় নাই নবীনের, ভয়েও তার বুকের ভিতর ঢিপ ঢিপ করিতেছিল। করমকে কি বলিতেছিল গিরি? করমকে যে আজ রাত্রের মধ্যেই পুলিশে ধরিবে, গিরির কাছে কথাটা সে প্রকাশ করে নাই, কিন্তু গিরির মাকে বলিবার সময় সে যদি আড়াল হইতে শুনিয়া থাকে, এবং এতক্ষণ তাই যদি সে বলিয়া থাকে করমকে, বাপের সঙ্গে গিরি কি এমন শত্রুতা করিবে? বাপের চেয়ে করম কি তার কাছে বেশি হইবে? কি করিবে নবীন বুঝিয়া উঠিতে পারে না। মারিতে মারিতে আধমরা করিয়া ফেলিলেও মুখ খুলিবে তেমন মেয়ে গিরি নয়। মিষ্টি মিষ্টি কথা বলিয়া ওকে ভুলানো যায় না। পিপুলডাঙ্গার ভৈরব বাগদির হাতে ওকে দেওয়া হইবে সোনা অবধি কেমন যেন হইয়া গিয়াছে মেয়েটা, একদম চুপচাপ। অন্ধকারে পান্তা খাওয়া অসম্ভব কাজ নয়, তবু গিরির ডিবরি জ্বালিয়া আনিতে চাহিল। পোলতে ভিজানো একটু তেল কি আর চাহিলে বাগদিপাড়ায় কারো বাড়ি পাওয়া যাইবে না? পান্তাগুলি গিলিয়া চাটাই বিছাইয়া শুইতে আর কতক্ষণ সময় লাগিবে? ধার করা তেলের আলোতেই ও কাজগুলি শেষ করা যাইবে। কিন্তু নবীন আজ গিরিকে ঘরের বাহির হইতে দিবে না। উঠোনে নামবি তো ঠ্যাং খোঁড়া করে দেব গিরি। যাও না, তবে নিজেই যাও না। চুপ থাক, চুপ। গিরির মা রাগে গজগজ করিতে করিতে অন্ধকারে হাতড়াইয়া হাতড়াইয়া নুন সিদ্ধ কলমি শাক আর পান্তা ভাত বাড়িয়া দিল। বলিতে লাগিল যে এমন লোকের হাতে এসে পড়িয়াছে, কলমি শাক খাইয়া জীবন গেল। কেন, সকলে খালে বিলে কত কুচো মাছ ধরিয়া আনে, নবীন পারে না? ঘরে বসিয়া খালি খাইতেই জানে নবীন। ধমক দিয়া স্ত্রীকে থামাইতে গিয়া নবীন দেখিল তাতে সে আরো বেশি তেলে বেগুনে জ্বলিয়া ওঠে। মুখ গোমড়া করিয়া সে খাইয়া উঠিল। মুখ হাত ধুইয়া আসিয়া বলিল, ভরতের বাড়ি গেলাম গিরির মা, তা মুখ খেতে। গিরির মা বলিল, মা মনসাকে আওয়াজ দিয়ে যেও গিরির বাপ। নবীন বলল, হ্যাঁ। আগের দিন ভরতের বড় ছেলেটা সাপের কামড়ে মরিয়াছিল, তাই বাগদিপাড়ায় বাগদিদের মনেও একটু সাপের ভয় ঢুকিয়াছে। দিন সাতেক এখন সকলেই একটু সাবধানে চলাফেরা করিবে, তারপর আর কেহ গ্রাহ্য করিবে না। ভরতের ছেলেকে যে সাপটা কামড়াইয়াছিল সেটাকে মারা হইয়াছিল, প্রায় 4 হাত লম্বা মস্ত খরির সাপ। জোড়ার সাপটা বাগদিপাড়ার আশেপাশেই কোথাও আছে, হয়তো খুঁজিয়া খুঁজিয়া বেড়াইতেছে সঙ্গীকে। এরকম অবস্থায় বড় ক্রোধপ্রবণ হয় সাপ। হঠাৎ মানুষ কাছে আসিয়া পড়িলে
না পালাইয়া কামড়ায়। মুখে একটা অদ্ভুত শব্দ করিতে করিতে নবীন আগাইয়া যায়। লোচন বাগদির বাড়িটা নবীনের বাড়ির সবচেয়ে কাছে। 5-7 জন লোক দাওয়ায় জড়ো হইয়া কলরব করিতেছে। লোচনেরা শ্বশুর আসিয়াছে, খুব তাড়ি খাওয়া হইবে। অন্ধকারে একটু দাঁড়ায় নবীন, উৎসুক চোখে দাওয়ার দিকে চাহিয়া থাকে। লোচনের সঙ্গে সেদিন কলহ না করিলে আজ ওখানে গিয়া বসা চলিত, চাখিয়ার দেখা চলিত কেমন ধেনো আর কেমন তাড়ি আনিয়াছে লোচনের শ্বশুর। জিভ দিয়া ঠোঁট দুটো ভিজায় নবীন, গলা দিয়ে একটা অস্ফুট আফসোসের আওয়াজ বাহির হয়। তারপর ধীরে ধীরে সে আগাইয়া যায়। কানে আসে ভরতের বউয়ের কান্না, আজও কাঁদিতেছে। শোক তো কম না ভরতের বউয়ের। গাল দিয়া মারিয়া ভূত ছাড়াইয়া দিত ছেলে, রোজগারের একটি পয়সা কখনো দিত না, তাহার জন্য এমনভাবে শোক করিয়া মরা কেন? ভরতকে ডাকিতে ভরতের বউ কান্না থামাইল। ভরত বাড়িতে নাই, লোচন বাগদির বাড়ি গিয়াছে। নবীন জিজ্ঞাসা করিল, তামুক আছে নাকি একটুকু? ভরতের বউ তামাক আর আগুন দিল। ধীরে ধীরে তামাক সাজিয়া কলিকাটা বসাইয়া ধরিয়া নবীন তামাক টানিতে লাগিল। ভরতের বউ আবার কথায় জুড়িয়া দিল কান্না। কাঁদুক, তাতে নবীনের তামাক খাবার ব্যাঘাত হইবার কথা নয়, বরং সুবিধাই আছে। ভরতের বউ কান্না লইয়া বিব্রত থাকিলে 2-1 ছিলিম তামাক হয়তো সরানো চলিবে। নীরবে তামাক টানিতে টানিতে নবীন ভাবে, বিন্দার বাড়ি এখান হইতে বেশি দূরে নয়। সামনের ওই তেঁতুল গাছটার পাশ দিয়া আলো দেখা যাইতেছে। করম হয়তো এখন খাইতে বসিয়াছে, ভোজি খাইতেছে হয়তো মাছ তরকারি দিয়া। চুরি ডাকাতির পয়সা তো। কি সাহস বাপ বেটার! ভাবিলেও নবীনের হৃদকম্প হয়। পাইলে পুলিশ ছোঁ মারিয়া নেয়, আর কেমন বুক ফুলাইয়া গায়ের মধ্যে পর্যন্ত ঘুরিয়া বেড়ায় দিনের আলোয়। মেজকর্তার হাতে পায়ে ধরিয়া নবীনের ছেলেকে ছাড়াইয়া পর্যন্ত আনে। এবার বুক ফুলাইয়া বেড়ানো বাহির হইবে। 1-2 পুলিশ নয় যে ফাঁকি দিয়া পালাইবে করম। স্বয়ং দারোগা বাবু একদল পুলিশ সঙ্গে নিয়ে আসিবেন, একেবারে ঘিরিয়া ফেলিবেন বাগদিপাড়া। একটি পিঁপড়েও পালানোর পথ থাকিবে না। কান্না থামাইয়া ভরতের বউ প্রত্যাশা করিয়াছিল, কলিকাটা নবীন তাহার হাতে দিল। কলিকা টানিতে আরম্ভ করিলে লালচে লালচে আলোয় ভরতের বউয়ের কাঁচা পাকা চুল, মুখের কুঁচকানো চামড়া আর চোখ ভরা জল বড় অদ্ভুত দেখাইতে লাগিল। ভরতের সব চুল সাদা হইয়া গিয়াছে, কিন্তু সেও যেন এত বুড়া হয় নাই। কলিকাটা উপুর করিয়া রাখিয়া ভরতের বউ আবার বিনাইয়া বিনাইয়া কান্না আরম্ভ করিল। নবীন আস্তে আস্তে উঠিয়া আসিল। খাবলা দিয়া যেটুকু তামাক তুলিয়া আনিয়াছে, চলিতে চলিতে সেটুকু গুলি পাকাইয়া গাছের একটা পাতা ছিঁড়িয়া তাহাতে মুড়িয়া লইল। লোচন বাগদির বাড়ির কাছাকাছি আসিয়া আবার সে দাঁড়াইল। একটু তাড়ি, কবে কি কলহ বিবাদ হইয়াছিল সে কথা মনে রাখিয়া একটু তাড়ি কি লোচন তাহাকে দিবে না? এখান হইতেই বোঝা যায় ঘরে আজ লোচনের তাড়ির স্রোত বহিয়াছে। তাড়ির নেশায় বিবাদের কথা হয়তো লোচনের আজ মনেও নাই। যদি থাকেও মনে, 2টা মিষ্টা তোষামদের কথা বলিয়া তাকে কি ভুলানো যাইবে না? এক পা করিয়া নবীন আগাইয়া যায়। তারপর হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়ে। বিন্দা বসিয়া আছে লোচনের দাওয়ায়। বিন্দার কাছে বসিয়া আজ তাড়ি খাওয়ার সাহস নবীনের ছিল না। অন্ধকার আম গাছের তলে গিরি আর পলায়নপর করমের দৃশ্যটা কেবলই তার মনে পড়িতেছিল। তাছাড়া যে কোনো মুহূর্তে পুলিশ আসিতে পারে। তাকে সামনে দেখিয়া বিন্দার যদি সন্দেহ হয়, ছেলেকে পুলিশে বাঁধিয়া লইয়া গেলে বিন্দা কিছুক্ষণের জন্য একরকম খেপিয়াই যাইবে। একটা দা লইয়া যদি সে নবীনের গলাটা তখন দুফাঁক করিয়া দেয়। ঘরে ফিরিয়া চাটাই বিছাইয়া নবীন শুইয়া পড়িল। নিঝুম বাগদিপাড়ায় শুধু লোচনের ঘরের দিক হইতে একটু কলরব কানে আসে। বাকি সমস্ত শব্দ শুধু ঝিঝি আর ব্যাঙের ডাক। ছেলে মেয়েগুলি ঘুমাইয়া পড়িয়াছে। জাগিয়া থাকিয়া মাঝে মাঝে শুধু কাতরাইতেছে হাবা।
বড় মাঠটাই হাবাকে ওরা মারিয়াছে। নাক দিয়া এখনো চুয়াইয়া চুয়াইয়া রক্ত পড়িতেছে। একটু ক্ষুধার জ্বালায় একটু দুধ চুরি করিয়া খাইয়াছে বলিয়া এমন করিয়া মারিল ওরা এতটুকু ছেলেকে? ওরা ভদ্রলোক? ক্ষোভে নবীনের বুক পূর্ণ হইয়া যায়। নিজের 7 বিঘা জমি ছিল তার, সে জমি বাবুরা গ্রাস করিয়াছেন। 11 বছরের পুরনো গোলমেলে দলিলপত্র কোথা হইতে বাহির হইয়াছিল কে জানে। কই, সেজন্য বাবুদের তো কেহ মারিল না? বাবুর কি কেহ বাবু নাই? উঠানের লোম ওঠা কুকুরটা কিসের শব্দ শুনিয়া খাঁ খাঁ করিয়া তাড়াইয়া যায়। নবীনের চোখে জল আসে। হাবার গায়ে আলগোছে একটা হাত রাখিয়া মনে মনে সে প্রতিজ্ঞা করে, সরকার বাবুদের বাড়ি একদিন শীত দিবে। ধরা পড়িবার যত ভয়, চোরাই মাল সামলানোর হাঙ্গামায়। নিজের কাছে কিছুই সে রাখিবে না। রাতারাতি নদীতে সব বিসর্জন দিয়ে আসিবে। মেজকর্তা বুক চাপড়াইতে থাকিলে দেখিয়া একটু সুখ হইবে নবীনের। গিরির মা ঠেলাঠেলিতে নবীনের ঘুম ভাঙে। ধর্মর করিয়া উঠিয়া বসিয়া নবীন সভয়ে চাপা গলায় জিজ্ঞাসা করে, এলো নাকি গিরির মা? পুলিশ এলো? গিরির মা বলে, কোথা পুলিশ? গিরি ঘরে নাই। কোথা গেল গিরি? কে জানে কোথা গেল। ঝাঁপ টাপ দিয়ে ওই হোতাকে শুয়েছিল। এক ঘুম দিয়ে উঠে দেখি ঘরকে নাই, ঝাঁপ টাপ খোলা। নবীন বলিল, বারকে গেছে বটে হবে। গিরির মা বলিল, আমায় না ডেকে যাবে কি? রাত দুপুরে ডর লাগবে না মেয়ের? হাঁকবো গিরির মা? হাঁকো। গিরির নাম ধরিয়া নবীন বার কয়েক হাঁক দিল। কোনো সাড়া শব্দ আসিল না। কত রাত্রি হইয়াছে বুঝিবার উপায় নাই। মাঝরাত্রি হয় সম্ভব। এমন সময় কোথায় গেল গিরি? নিঃশব্দে চুপি চুপি। বুকের ভিতরটা হিম হইয়া আসে নবীনের। এইরকম একটা কিছু মতলব না করিয়া থাকিলে কি আজ সন্ধ্যায় দাওয়ায় বাপ মার নিকট হইতে উঠিয়া গিয়া অন্ধকার আমগাছ তলায় করমের সঙ্গে ফিসফিস পরামর্শ করিবার সাহস গিরির হইত? আড়াল হইতে শুনিয়া কি তাহা হইলে করমকে সবই বলিয়াছিল? করম কি আর সে কথা নিজের বাপকে বলিয়া যায় নাই? সব জানাজানি হইয়া গিয়াছে। এখন আসুক। ভোর রাত্রে পুলিশ আসিলেই কারো টের পাইতে বাকি থাকিবে না কে তাহাদের আহ্বান করিয়া আনিয়াছে। আর আসিয়াই বা কি করিবে পুলিশ? করম কি আর ধারে কাছে আছে? রাতারাতি কোথায় সে উধাও হইয়া যাইবে কারো জানিবার উপায় থাকিবে না। গিরির মা কাতরভাবে বলিল, চুপচাপ বসে থাকলে হবে নাকি? কি করব তবে? ছুটে যাও, দেখো গিয়ে খোঁজ খবর করে। নবীন বলিল, কোথা খোঁজ করব? হারামজাদি নির্যশ কর্মার সাথে গেছে। গিরির মা বলিল, বেশিক্ষণ হয়তো যায়নি। লায়ে চেপে যদি যায়, খালধারটা ঘুরে এলে হয়তো ধরতে পারবে। যাও যাও, ছুটে যাও। মোটা লাঠিটা বাগাইয়া ধরিয়া নবীন বাহির হইয়া গেল। ক্রন্দনশীল কোলের ছেলেটাকে কাঁধে তুলিয়া মুখে দুধ গুঁজিয়া দিয়া গিরির মা বসিয়া রহিল স্তব্ধ হইয়া। কি মনে করিয়া একবার সে গিরির নাম ধরিয়া চেঁচাইয়া ডাকিল। যদি মিথ্যা হয় আশঙ্কা, আশেপাশে কোথাও যদি সে থাকে। দূরে গ্রামের মধ্যে কুকুরগুলি একবার একসঙ্গে ডাকিয়া নীরব হইল। যে আমগাছটার তলে দাঁড়াইয়া সন্ধ্যার সময় গিরি ও করম কুপরামর্শ করিয়াছিল, তারই ডালে একটা তক্ষক শব্দ করিয়া উঠিল। লোচনের বাড়ি হইতে এখনো থাকিয়া থাকিয়া হইচই শোনা যাইতেছে। বসিয়া থাকিতে থাকিতে গিরির মার ঢুল আসে। চমকিয়া সজাগ হইয়া সে আবার খানিকক্ষণ কান পাতিয়া থাকে। ঘণ্টাখানেক পরে নবীন ফিরিল টলিতে টলিতে। আধ ভেজানো ঝাপটা খুলিয়া ঘরে ঢুকিতে গিয়া সে হুড়মুড় করিয়া পড়িয়া গেল। কাঁদিয়া বলিল, গিরির মা গো, একদম খুন করেছে গো। হায় সর্বনাশ! গিরিকে তবে নবীন খুঁজিয়া পাইয়াছিল? আটকাইতে গিয়া মার খাইয়া আসিয়াছে? ধর্মর করিয়া গিরির মা উঠিয়া আসিল। কেমন মার মারিয়াছে অন্ধকারে কিছুই বুঝিবার উপায় নাই।
নবীনকে তুলিবার চেষ্টা করিতে করিতে গিরির মা বলিল, কে মারল গো? কি দিয়ে মারল? বলিতে বলিতে গন্ধ পাইয়া গিরির মা হইল সন্দিগ্ধ। তাড়ির বাস ছাড়ছে। মেয়েকে খুঁজতে যাসনি বটে? হ্যাঁ, মেয়েকে খুঁজতে গিয়ে গিলে এলি তাড়ি? নবীন কাতরভাবে বলিল, বিন্দা ডেকে তাড়ি খাওয়ালে গিরির মা, তারপর মারলে। গিরির মা বলিল, কেন তুই খেতে গেলি তাড়ি? রাত দুপুরে তোর মেয়ে কোথায় গেল ঠিক নেই, যে ডাকবে অমনি তুই তার সঙ্গে তাড়ি গিলতে বসবি? গিরির বা মায়া নেই তোর? গায়ে এত জল কিসের? চটচটে মদ নাকি? নবীন কাঁদিয়া বলিল, মদ নয় গিরির মা, রক্ত। লাঠির এক ঘায়ে বিন্দে মাথাটা দু ফাঁক করে দিয়েছে। হাউ হাউ করিয়া কাঁদিতে থাকে নবীন। বড় বিপদে পড়ে গিরির মা। মাথা কাটিয়া এত রক্ত পড়িতেছে, তবে তো একবার দেখা দরকার। অথচ ঘরে না আছে আলো, না আছে আলো জ্বালাইবার ব্যবস্থা। ব্যথায় আর নেশায় নবীন তাহাকে এমন প্রাণপণে আঁকড়াইয়া ধরিয়াছে, তাহার উঠিবার উপায় নাই। এদিকে ঘুম ভাঙিয়া হঠাৎ ভয় খাইয়া ছেলে মেয়েগুলি হল্লা জুড়িয়াছে। মার কাছে আসিতে গিয়া 1.5 বছরের ছেলেটা ঘরের ওদিকে চাল ডালের হাঁড়ি কলসিগুলো উল্টাইয়া দিয়া নিজেকে অন্ধকার ঘরে হারাইয়া গিয়া প্রাণপণে চেঁচাইতেছে। তার বড়টা নবীনের গায়ে ঠোক্কর খাইয়া খোঁচা খোঁচা বাঁশ বাহির করা ঝাপটার উপরে আছড়াইয়া পড়িয়াছে। আলো না হইলে আর উপায় নাই। গিরির মা হাবাকে ডাকিয়া বলিল, ও হাবা, যা যা, ডিবরিটা চট করে জেলে আন দি কি বাপ, যা, লক্ষ্মী ছেলে। ওরে জান, আরে হারাম জাদা। কোথা ডিবরি জ্বালবো? হাবা সভয়ে বলিল। গিরির মা বলিল, লোচনের ঘরকে যা, সবাই মিলে হল্লাচ্ছে, ডিবরি জ্বালা রইতে পারে। একটুকু তেল ঢেলে জেলে আনবি। যা বাপধন, দৌড়ে যা। নবীন চেঁচাইয়া বলিল, লোচনের ঘরকে যাসনি রে হাবা, মেরে ফেলবে, কন্দকাটা করে দেবে বাপ, যাসনি। এবার গিরির মা নিজেকে ছিনাইয়া লইল, বলিল, তবে আমি যাই, আধারে সব মরবে কি? নবীন ভয় পাইয়া বলিল, যাসনি গিরির মা, যাসনি। নেশায় সবকটা চুলবুল হয়ে আছে, সর্বনাশ করে ছাড়বে। গিরির মা ধমক দিয়া বলিল, চুপ থাক, গিরির মার সর্বনাশ করে এমন পুরুষের তল্লাটে জন্মেনি। তৈলহীন ডিবরি হাতে গিরির মা বাহির হইয়া গেল। মুখে যাই বলুক, ভয় গিরির মার করে, অন্ধকারকে নয়, সহজ অবস্থার মানুষকে নয়, তাড়ি গিলিয়া যারা মানুষ নাই তাদের। স্বামীর মাথাটা যারা ফাটাইয়া দিয়াছে, এত রাত্রে আলোর ভিখারি হইয়া তাদেরই সামনে গিয়া দাঁড়াইতে গা ছমছম করে গিরির মার। লোচনবাগদির ঘরের সামনে একটা ভাঙা লণ্ঠন আর 2টো ডিবরি জ্বলিতেছিল। লোচন নিজে দাওয়ার নিচে গোবর লেপা স্থানটুকুতে শটান উপুর হইয়া পড়িয়া আছে, মাথাটা লুটাইতেছে। দাওয়ার উপরে যারা আছে তাদের মধ্যেও কয়েকজন ভূপতিত। সনাতন বাগদির জেল ফেরত ছেলেটা একজনের পিঠের উপরে ঘোড়া হইয়া বসিয়া এখনো ভাঁড়ে চুমুক দিতেছে। একপাশে 5-6 জন গোল হইয়া বসিয়া কি লইয়া যে চেঁচামেচি করিতেছে বুঝিতে পারা যায় না। হয়তো এখন আর চেঁচামেচির কোনো উপলক্ষই নাই। ঘরের মধ্যে লোচনের বউ ভাঙা গলায় সুর করিয়া ছড়া বলিতেছে, আর থাকিয়া থাকিয়া তার ননদ বলিতেছে, চুপ যা না শনি, চুপ যা। ঘরের ভিতরটা আবছা অন্ধকার, কিছু দেখা যায় না। ভরত বলিল, কি গো গিরির মা, বলিয়া হাসিয়া উঠিল। সনাতনের ছেলেটা বলিল, এসো গিরির মা, বসো বসো এ চাটাইটাতে। হ্যাঁ দেখো, ঝেড়ে দিলাম। চাটাই ঝাড়িয়া দিবার নকল করিল। বসো, 2টো কথা বলি। কথা বলবার আমার কেউ নাই গো গিরির মা। কম্পিত হস্তে নিজের ডিবরিতে একটু তৈল ঢালিয়া ডিবরি জ্বালিয়া গিরির মা পালাইয়া আসিল।
অর্ধেক পথ আসিতে না আসিতে আলো নিভিয়া গেল। গিরির মা কতক্ষণ সেইখানে ঠায় দাঁড়াইয়া রহিল। মাতালের আড্ডায় ফিরিয়া যাইবার সাহস আর তাহার হইল না। ধীরে ধীরে সে ভরতের বাড়ির দিকে চলিতে আরম্ভ করিল। তাড়াতাড়ি হাঁটিবার অবস্থা আর তার নাই। সে ব্যাকুলতা অন্তর্হিত হইয়া গিয়াছে। গিরি পালাইয়া গিয়াছে। নবীন মাথা ফাটিয়া পড়িয়া আছে। গিরির মা কি করিবে? গিরি ফিরিবে দুদিন পরে, নবীনের মাথা জোড়া লাগিবে দুদিন পরে। রাত দুপুরে সে যে আলোর খোঁজে বাহির হইয়াছে তাই ঢের। ভরতের বউ কান্না থামাইয়া ঘুমাইতেছিল। গিরির মা ডাকাডাকি করিতে লাগিল, দিদি, ও দিদি। ঘুম ভাঙিয়া ভরতের বউ বলিল, কে? আমি গো দিদি, গিরির মা। উঠে একটুকু আগুন দে দিদি, তোর চরণে ধরি। ভরতের বউ যেন ধমক দিয়া জিজ্ঞেস করিল, দুপুর রাতে আগুন কেন লাগ গিরির মা? মিনসের মাথা ফেটেছে দিদি, তাড়ি গিলে মরেছে বলে। আর গিরির মা চোখ মোছে। চোখ দুটো তাহার জ্বালা করিতেছিল। ভরতের বউ উঠিয়া মাটির মালসায় তাহাকে একটু আগুন দিল। নিজের জন্য একটু তামাকও সাজিয়া লইল। আগুনের মালসা হাতে বাড়ির দিকে চলিতে চলিতে গিরির মা শুনিতে পাইল, কলিকা টানিবার ফাঁকে ফাঁকে ভরতের বউ সাপে কাটা ছেলের জন্য বিনাইয়া বিনাইয়া কাঁদিতেছে। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।